আমরা এই কথাগুলো এতবার করে বলেছি, এখন সরকারের অবস্থা তো হচ্ছে যে কানে দিয়েছি তুলো, আপনার কানে তুলো দিয়েছে, কারণ তাদের একটাই পরিষ্কার যে তারা ব্যর্থ হয়েছে এই করোনা ভাইরাসের উদ্ভূত যে পরিস্থিতি সেটাকে সামাল দিতে। আপনারা প্রথম থেকে দেখেছেন যে তাদের সম্পূর্ণভাবে উদাসীনতা, অবহেলার কারণে বাইরে থেকে যারা এসছেন, অর্থাৎ এই রোগ তো আপনার এখানে জন্মায়নি, বাইরে থেকে সংক্রমিত করে যারা নিয়ে এসছেন, বিশেষ করে ইটালি থেকে, তারা যখন এখানে আসলেন, এরপরে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে তাদেরকে কোয়ারেন্টাইনে পাঠানো হলো হজ ক্যাম্পে। হজ ক্যাম্পে পাঠানোর পরে তারা ওখানে বিদ্রোহ করলেন, মারামারি করে সব বের হয়ে গেলেন। এবং এই যে বিষয়টা, এই বিষয়টা থেকে শুরু হয়েছে কিন্তু আপনার ছড়িয়ে পড়া। তারপরে যতজন এসছে বাইরে থেকে তারা সবাই ছড়িয়ে পড়েছেন গোটা বাংলাদেশে। এটা গেছে প্রথম ধাপ। দ্বিতীয় ধাপে যখন সরকার সিদ্ধান্ত নিলেন, তাদের সেই মার্চ মাসের বিভিন্ন কর্মসূচি যখন দেখলেন যে তারা এটা করতে পারছেন না, বিদেশি মেহমানরা যখন আসতে পারছে না, সেই দিনই তারা প্রথম এখানে করোনা রোগী শনাক্ত করলেন এবং তখন থেকে তারা একটা সাধারণ ছুটি ঘোষণা করলেন। সাধারণ ছুটি ঘোষণার 2 দিন পরে তারা গণপরিবহন বন্ধ করলেন। এই 2 দিনে লক্ষ লক্ষ মানুষ ঢাকার বাইরে চলে গেছে এবং ছড়িয়ে পড়েছে সারা দেশে। এরপরে যখন আপনারা আবার গার্মেন্টসগুলো খুলে দিলেন, গার্মেন্টসগুলো খুললে তখন আবার লোকজন আসতে শুরু করলো এবং গণপরিবহন থেকে কেউ হেঁটে, কেউ বিভিন্নভাবে তারা এসছে। এরপরে আবার সেটাকে আপনার বন্ধ করে লোকজনকে সাধারণ ছুটি ঘোষণা করে ফেরত পাঠানো হলো। এবার নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে এবার যে তারা সাধারণ ছুটি, যেটা তারা কিন্তু একবার জন্য লকডাউন করেননি। এইটাই কিন্তু আপনার সবচেয়ে বড় আমরা মনে করি যে ত্রুটিটা এই জায়গায়। লকডাউন কথাটার অর্থ আর আপনার সাধারণ ছুটির কথা অর্থ কিন্তু এক নয়। সাধারণ ছুটির প্রথম দিকে আপনাদের মাঝে আপনারাই রিপোর্ট করেছেন বিভিন্ন পত্রপত্রিকায় যে তারা চলে গেছেন, কেউ কক্সবাজারে, কেউ আপনার সিলেটে, কেউ আপনার টেকনাফে ছুটি করতে চলে গেছে। এরপরে যখন আপনার এটা আসলো ছুটি, এবার যে ছুটিটা তারা শেষ করলেন, একবারের জন্য কিন্তু কখনো কোনোভাবেই তারা বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেননি। বারবার করে বিশেষজ্ঞরা বলছেন, তাদের নিয়োজিত যে আপনার টেকনিক্যাল আপনার পরামর্শ কমিটি, তারা বলছেন যে এটা উইল বি সুইসাইডাল, এটা করলে একটা ভয়ঙ্কর অবস্থা তৈরি হবে, আরও কিছুদিন এটাকে নিয়ন্ত্রণ করে তারপরে যখন কার্ভটা নিচের দিকে নামবে সেই সময় আপনার খোলা যেতে পারে। তারা সে কথা শোনেননি। এমনকি প্রধানমন্ত্রীর যে ব্যক্তিগত চিকিৎসক যিনি আছেন আবদুল্লাহ সাহেব, যাকে সবসময় অ্যাডভাইজার হিসেবে নেওয়া হয়েছে, তার বক্তব্য কিন্তু খুব পরিষ্কার করে তারা বলেছেন যে এটা ভয়াবহ একটা অবস্থা সৃষ্টি করবে, সংক্রমণ আরও ব্যাপক হারে বৃদ্ধি পাবে। আমার বাসা তো আপনারা জানেন যে একেবারে রেল লাইনের ধারে, উত্তরায়। এই কয়দিন আপনার কোনো রেলের শব্দ শুনিনি। কাল থেকে দেখছি আপনার যে রেল চলছে, কাল থেকেই শুরু হয়েছে, অনেক 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 বেশি রেল চলছে এবং ট্রেনগুলোতে সেই গাদাগাদি করে মানুষ আসছে। আপনি এর মধ্যে দেখেছেন নিশ্চয়ই, আপনি দেখছেন যে বাসে রীতিমতো মারামারি হচ্ছে আপনার বাসে ওঠার জন্য, বাসে জায়গা পাওয়ার জন্য। এটা সম্ভব না বাংলাদেশে এইভাবে আপনি গণপরিবহনকে নিয়ন্ত্রণ করবেন। আর যেখানে আপনি অফিস খুলে দিয়েছেন, তো অফিস করার জন্য তো লোকজন তো অফিসে করার আসবেই এবং সেইভাবেই তারা আসবে। না করে সেটা আপনি সেইভাবে ব্যবস্থা করবেন। হ্যাঁ, লঞ্চও সেই একই অবস্থা হচ্ছে। তো এটা আমরা মনে করি যে আপনার এটা আরও সময় নিতে পারতো। ভারত দেখেন, ভারত কিন্তু কী করেছে, চিফ মিনিস্টারদের সঙ্গে করেছে, সমস্ত রাজ্যগুলোর তাদের প্রিন্সিপাল অফিসারদের সঙ্গে, সেক্রেটারিদের সঙ্গে কথা বলে দে হ্যাভ এক্সটেন্ডেড ফর 1 মান্থ, আরও 1 মাস বাড়িয়েছে। যদি দায়িত্বশীলতা থাকে, যে কথা আমি বারবার করে বলেছি, এই দায়িত্বশীলতা নেই দেখেই আপনারা আজকে সরকার এইভাবে একটা তগলকি কারবার করছেন, যেটা জনগণকে পুরোপুরিভাবে মহা বিপদের দিকে তাদেরকে ঠেলে দেওয়া হচ্ছে। আমরা মনে করি যে সরকারের সিদ্ধান্তগুলো বেশিরভাগ ক্ষেত্রে ভ্রান্ত সিদ্ধান্ত ছিল। যেমন ধরেন এই যে কৃষির ব্যাপারে যেটা বলছেন, এই কৃষির ব্যাপারে তো আমাদের সবাই আমরা জানি যে কৃষি হচ্ছে আমাদের মেরুদণ্ড। এই করোনা ভাইরাসের যে ইম্প্যাক্ট ইকোনমিতে হবে, এখান থেকে বেরিয়ে আসার রাস্তা কিন্তু আপনার কৃষি। অর্থাৎ এই কৃষিকে যদি আপনি আবার আরও উজ্জীবিত করতে পারেন, উৎপাদন বৃদ্ধি করতে পারেন, এমপ্লয়মেন্টটা সেখানে বাড়াতে পারেন, তাহলে কিন্তু আপনার এটা থেকে আপনি আবার বেরিয়ে আসতে পারেন। ওই দিকে কিন্তু সরকার আপনি ক্যালকুলেট করবেন, তারা যে প্রণোদনা দিয়েছে
সেই প্রণোদনার মধ্যে কিন্তু কৃষি একেবারেই অবহেলিত হয়েছে। আমরা সেই কারণেই বলেছিলাম যে সুদ সব সহ আপনার আসলটা 5,000 টাকা মতো বা 10,000 টাকার মতো মুকুব করে দেওয়া যেতে পারতো। এতে করে আপনার কৃষকেরা আরও বেশি করে ইনসেন্টিভ পেত, তারা কাজ করত। মার্কেটিংটা খুব ইম্পর্টেন্ট ছিল এই সময়। আপনার এই সবজিগুলোকে যদি আপনার ব্যবস্থা করা যেত, যেটা আপনার আমরা বলেছি এখানে যে তার পরিবহন ব্যবস্থা করে আপনার সেইভাবে যদি আনা হতো, তাহলে কিন্তু আপনার এটা মার্কেটিংটা ভালো হতে পারত। সব মিলিয়ে যেটা বলতে চাই যে সরকার আসলে তাদের দায়িত্বহীনতা, সমন্বয়হীনতা, মনেই হয় না তো যে আপনার সরকার আছে। এক একটা ডিপার্টমেন্টে এক এক রকম সিদ্ধান্ত দিচ্ছে। দোকান খুলবে এই সিদ্ধান্ত দিল, ডিএমপি দোকান খুলবে সিদ্ধান্ত দিল, আরেকজন দোকানদাররা বলছে যে না আমরা দোকান খুলবো না। অন্যদিকে আপনার সরকারের সুনির্দিষ্ট কোনো দিক নির্দেশনাও নাই। যার ফলে ঈদের বাজারের আগে খোলারও কেন, যে আপনার ইকোনমি চাঙ্গা রাখতে হবে। মানুষ যায়নি আপনার ঈদের বাজার করতে, যায় না তো। এই একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে আপনি দেখেছেন রাস্তায় কিন্তু যে হারে খুলে দেওয়ার পরেও যে হারে জ্যাম থাকার কথা ছিল সে হারে কিন্তু জ্যাম নেই। আমি আসতে গিয়ে দেখলাম রাস্তায় তো আপনার লোকজন নেই, গাড়ি ঘোড়াও নেই সেইভাবে। আমরা যে কথাটা বারবার বলেছি যে আপনার কোনো সমন্বয় নেই, দায়িত্বহীনতা, উদাসীনতা। অন্যদিকে ওই যে একলা চলো নীতি, সেই একলা চলো নীতিটা পুরোপুরিভাবে উদ্দেশ্য প্রণোদিত। ৭৭,০০০ কোটি টাকা ব্যাংক ঋণ দেওয়া হবে, কোনো ইনসেন্টিভ না কিন্তু, বা আপনার গভর্নমেন্ট এক্সচেকার থেকে যে আপনার পুরোপুরি টাকা দিয়ে দিচ্ছে তাও নাকি অনুদান নয়, ঋণ। এটা কিন্তু আপনার একটা কৌশল, যে কৌশল আপনি দেখছেন যে খুনাখুনিও হচ্ছে। এক ব্যাংকের ডিরেক্টর আরেক ব্যাংকের ডিরেক্টরকে ধরে নিয়ে আসছে বাসায়, তাকে বন্দুক ধরছে এবং তারা আবার ইয়ারাম্বুনেস করে দেশ থেকে চলেও যাচ্ছে। ওয়ার ইজ গভর্নমেন্ট? সরকার কোথায়? আজকে এই কারণেই যে আপনার ভয়াবহ পরিণতির দিকে যাচ্ছে। সেই জন্যই আমরা কিছু বললেই তো বলে যে আমরা আপনার উস্কানি দিতে চেষ্টা করছি, আমরা আপনার সমালোচনা করছি। একজন তো প্রায় বিষোদ্গার করবেন না। আরে আমরা তো বিষোদ্গার করে আপনারা যে অবৈধভাবে সরকার দখল করে আছেন সেটা বলছি না, আমরা বলছি যে আপনারা ব্যর্থ হচ্ছেন, এটা পারছেন না করতে। এই জিনিসটা করা উচিত ছিল, ওটা তো বলতে শুরু করিনি এখনো। তো এই জিনিসগুলি বারবার করে আমরা বলেছি, কিন্তু ওই যে কানে দিয়েছি তুলো, যা খুশি বলেন, আমাদের কিছু যায় আসে না, আমরা তো আছি। তো থাকে না। আপনার জনগণের চাহিদা যদি পূরণ করা না যায়, জনগণের আকাঙ্ক্ষা যদি পূরণ না করা যায়, আর যদি ভয়াবহ আপনার দুর্যোগ নেমে আসে, তাহলে কিন্তু আপনার থাকে না, চিরকাল থাকে না। যে কোনোভাবে একটা অমানবিক কাজ করা হয়েছে। আপনার এমনিতেই মানুষের ত্রাহি অবস্থা। বাসে কারা ওঠে? কম আয়ের মানুষেরই বাসে ওঠে, অন্যান্য তো আপনার প্লেনে ওঠে, গাড়িতে আছে, নিজের গাড়ি আছে, সব কিছুতে। বাসে উঠে সাধারণ মানুষ, কম আয়ের মানুষ, তাদের বাস ভাড়া বাড়িয়ে দিল। কার স্বার্থে বাড়িয়েছে? মালিকদের স্বার্থে বাড়িয়েছে। আর মালিকদেরকে আবার প্রণোদনা দিচ্ছে, আবার অনুদান দিচ্ছে। পুরো বিষয়টাই হয়েছে আপনার লুটপাটের জন্য, পুরোপুরি লুটপাট। শুধুমাত্র আপনার দুর্নীতি চরমভাবে এই সুযোগ নিচ্ছে সবাই। আপনি দেখেন না যে জাফরুল্লাহ সাহেবের কিট এখন পর্যন্ত দিচ্ছে না অনুমতি। তা আমাদের পত্রপত্রিকা আমরা দেখেছি যে কিট নিয়েও আপনার বিরাট রকমের দুর্নীতি চলছে, ব্যবসা চলছে, বাণিজ্য চলছে। তো মানুষের এই দুর্দিনে যারা আপনার মানুষের স্বাস্থ্যকে, জীবনকে নিয়ে পুঁজি করে যারা ব্যবসা করার, বাণিজ্য করার, দুর্নীতি করার সুযোগ দেয়, সেই সরকারকে কি আমরা দুর্নীতিমুক্ত বলতে পারবো? যারা সুযোগ দেয়, পারবো না। আমরা তাই আশা করব যে তারা ভুল ত্রুটিগুলো শুধরে নিয়ে জনগণের জন্য কাজ করবেন। বেশ কয়েকজন আমাদের দেশের বরেণ্য ব্যক্তি যারা প্রাণ হারিয়েছেন, তাদের প্রতি আমি আমার শ্রদ্ধা নিবেদন করছি, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। তাদের মধ্যে বিশেষভাবে আছেন, আপনারা সবাই জানেন যে টেলিভিশন জগতের অন্যতম দিকপাল মোস্তফা কামাল সৈয়দ, তিনি এনটিভিতে কাজ করছিলেন। আমাদের শিক্ষা জগতের একজন প্রখ্যাত শিক্ষাবিদ ডক্টর আব্দুল কাদের ভূঁইয়া, শিল্পপতি, তিনি যথেষ্ট
ভাবে এই দেশের শিল্প উন্নয়নে, আর্থসামাজিক উন্নয়নের ভূমিকা রেখেছেন শিল্পপতি আব্দুল মোমেন, কয়েকজন বিশিষ্ট চিকিৎসক, সাংবাদিক, পেশাজীবী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে পুলিশের কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা সহ এবং সামরিক বাহিনীর আইএসপি এর সংবাদ অনুযায়ী তারা মৃত্যুবরণ করেছেন। আমরা তাদের বিধি আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। ইতিমধ্যে আপনারা জানেন এই ভয়াবহ ভাইরাসে অসংখ্য মানুষের সঙ্গে আমাদের আরো কয়েকজন বিশিষ্ট ব্যক্তিত্ব, বিশেষ করে সারা দেশের মানুষ যাকে শ্রদ্ধা করেন, তিনি সবসময় সত্য উচ্চারণ করেন এবং বাংলাদেশের বিবেক হিসেবে যিনি পরিচিত, সে অসম সাহসী ডাক্তার জাফরুল্লাহ, তিনি তার স্ত্রী এবং তার পুত্র তিনজনই করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন এবং ডাক্তার জাফরুল্লাহ এখন পর্যন্ত তার গণস্বাস্থ্য কেন্দ্রের কিট এখন পর্যন্ত অনুমতি পায়নি, অথচ প্রমাণিত হয়ে গেছে তার পরীক্ষার মধ্য দিয়ে যে এই কিটটা অত্যন্ত একটা কার্যকরী কিট, অনেক স্বল্প খরচে ব্যয় এখানে আমরা পরীক্ষা করা সম্ভব। তিনি আজকে আক্রান্ত। আমরা আজকে তার আশু মুক্তির জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, প্রার্থনা করছি। তার পরিবারের শিরিন হক, পারভিন হক ছেলে বাড়ির হাসান চৌধুরী, তার আমরা আশু মুক্তি কামনা করছি। আরেকজন আছেন যা না বললে আমার অন্যায় হবে, সেটা হচ্ছে আমাদের সুপ্রিম কোর্ট বারের প্রাক্তন ট্রেজারার নাসরিন, তার হাজবেন্ড, তিনি একজন নিউরোলজিস্ট, তিনিও ঢাকা মেডিকেল কলেজে করোনাতে আক্রান্ত বেশ সময় পড়তে আছেন। হ্যাঁ, আব্দুল এবং অ্যাডভোকেট আব্দুল রাজ্জাক খান, তিনি তার স্ত্রী দুজনই আপনার এসে আছেন, হাসপাতালে আছেন। আমরা তাদের আসলে মুক্তি কামনা করছি, আল্লাহ তাআলা তাদেরকে যেন সুস্থ করে আমাদের মাঝে ফিরে দেন। এছাড়া আর যারা মারা গেছেন এবং যারা অসুস্থ আছেন তাদের সকলে আমরা মুক্তি কামনা করছি। নামগুলো লিখে দিলে পরিবেশের সঙ্গে কথা হয়েছে। শফিক নারায়ণগঞ্জ, শফিক তো বেরিয়ে এসছে কথা হচ্ছে ওর সঙ্গে। তো আমরা আসলে কি বলবো, এটা পরের কথাগুলো নিয়ে আমরা ভয়াবহ পরিস্থিতির মধ্যে পড়েছি। এটা এখন এটা নিয়ে কথা বলাও জটিল হয়ে দাঁড়িয়ে গেছে। সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজ আমরা এমন এক বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যার সাথে দেশের কোটি কোটি কৃষক ও গরিব কৃষক পরিবারের জীবন মানের ভাগ্য জড়িত। এদেশের 16 কোটি মানুষের খাদ্যের যোগানদাতা কৃষক পরিবারের অবস্থা খুবই নাজুক ও দুর্বিষহ। কিন্তু কৃষকরা তাদের উৎপাদিত কৃষি পণ্যের ন্যায্য মূল্য না পেয়ে হতাশাগ্রস্ত। দেশের প্রায় 1.5 কোটি কৃষক পরিবারের আজ অত্যন্ত করুণ অবস্থা। গত বছর ন্যায্য মূল্য না পেয়ে কৃষক ধারায় আগুন লাগিয়ে দিয়েছে। এবছর করোনাকালীন সময়ে গত 2 মাসে কৃষক তাদের উৎপাদিত সবজি, টমেটো, করলা, শসা, লাউ ইত্যাদি বিক্রয় করতে না পেরে রাস্তায় চলে গেছে। কৃষক আজ হতাশাগ্রস্ত, অথচ সরকার ইচ্ছে করলেই পরিবহনের ব্যবস্থা করলে কৃষক তার সবজির ন্যায্য মূল্য পেতে পারে। এক্ষেত্রে আমরা সরকারের কোনো সদিচ্ছা বা উদ্যোগ দেখতে পাই। সারা বিশ্বের মতো বাংলাদেশেও হানা দিয়েছে কোভিড-19 মহামারী করোনা ভাইরাস। চরম এই পরিস্থিতির মধ্যে অসহায় হয়ে পড়েছেন গোটা দেশের মানুষ, বিশেষ করে কৃষকের সোনালী স্বপ্ন বোরো ধান গড়ে তুলতে অর্থ ও শ্রমিক সংকটের প্রকট আকার ধারণ করেছিল। এখন প্রায় পুরো সবটাই প্রায় কাটা হয়ে গেছে। সেই জন্য এখন এই ক্রাইসিস থেকে কিছুটা কেটে আমি যতটুকু খবর রাখি দেশের এই ক্রান্তি লগ্নে এই দখলদারি অবৈধ আওয়ামী সরকারের মন্ত্রী এমপিরা ধান কাটা প্রশাসনের নামে কৃষকের পাকা ধান পায়ে পিছিয়ে নষ্ট করেছেন। কোন কোন ক্ষেত্রে কাঁচা ধান কেটে কৃষকের লালিত স্বপ্নকে বুঝিয়ে দিয়েছে, যা সর্বমহলে ব্যাপক সমাজ জুড়ে নিয়োজিত হয়েছে। সরকার, দলীয় মন্ত্রী এমপিদের এহেন কর্মকাণ্ডে দেশের কৃষক সমাজ যখন আতঙ্কিত,
অত বিহ্বলকৃত কর্তব্য বিমূল, ঠিক সেই মুহূর্তে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে দেশব্যাপী বিএনপি কৃষকদের উদ্যোগে গ্রহণ করা হয়েছে ধান কাটা কর্মসূচি। দেশের প্রতিটি অঞ্চলের অসহায় কৃষকদের পাশে দাঁড়িয়েছে বিএনপি কৃষক দল। তারা প্রতিদিনই কোনো না কোনো জেলায় কৃষকের পাকা ধান কেটে মাড়াই করে ঘরে তোলার ব্যবস্থা করেছেন। যতদিন পর্যন্ত চলতি মৌসুমে কৃষকের আর্থিক ও শ্রমিক সংকট থাকবে, ততদিন পর্যন্ত বিএনপি ও কৃষকদের কর্মসূচি অব্যাহত থাকবে। এই মৌসুমে কৃষকের বড় ধান কাটা প্রায় শেষের দিকে। এখন শুরু হবে সরকারের ধান চাল সংগ্রহ কর্মসূচি। সরকারি ধান চাল সংগ্রহের মূল দুটি উদ্দেশ্যের একটি হলো কৃষককে মূল্য সহায়তা দেয়া, আরেকটি হলো সরকারি মজুদ ব্যবস্থাপনা। এই উদ্দেশ্যে বাস্তবায়ন করতে হলে কৃষকদের কাছ থেকে সরকারি ধান চাল সংগ্রহ করতে হবে। এতে কিছুটা হলেও কৃষক লাভবান হবে। সরকার সরাসরি কৃষকের কাছ থেকে কম পরিমাণ ধান কিনে বেশি পরিমাণ কিনছে চাল কল মালিকদের কাছ থেকে, অর্থাৎ মধ্যস্বত্বভোগীদের কাছ থেকে। এতে লাভবান হবে চাল কল মালিকরা। প্রিয় সাংবাদিকবৃন্দ, সরকার ধান চাল সংগ্রহের মাধ্যমে দলীয় ব্যবসায়ী চাল কল মালিকদের মুনাফা পাইয়ে দেয়। বাজার থেকে কম মূল্যে ধান কিনে চাল কল মালিকরা চাল তৈরি করে সরকারের কাছে বিক্রি করে মুনাফা লাভ করে, আর কৃষক তার জমিতে উৎপাদিত ধান বাজারে বিক্রি করে লোকসান করছে। গত বছরের উৎপাদনকে হিসাবে নিলে বড় ধানের উৎপাদন হবে প্রায় 2 কোটি মেট্রিক টন। সরকার সংগ্রহ করবে মাত্র ধান 8 লক্ষ টন ও চাল 14 লক্ষ টন, যা উৎপাদনের মাত্র 9%। আমরা দাবি জানাচ্ছি ধান অথবা চাল সংগ্রহের পরিমাণ কমপক্ষে বড় উৎপাদনের 20% করা হোক। এতে বেশি পরিমাণ কৃষককে সহায়তা দেওয়া যাবে। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আপনারা জানেন বর্তমানে ব্যাংক ব্যবস্থায় খেলাপি ঋণের পরিমাণ প্রায় 1 লক্ষ কোটি টাকা। এই খেলাপি ঋণ পরিশোধের জন্য সরকার বিশেষ ছাড় দিয়েছে। সরকার ব্যাংক লুটপাটকারীদের দুধ কলা দিয়ে পড়ছেন। অথচ এই খেলাপি ঋণের মাত্র 10% বরাদ্দ দিলে সরকার আরো প্রায় 38 লাখ মেট্রিক টন ধান কৃষকদের কাছ থেকে সংগ্রহ করতে পারে। এতে দেশের ক্ষুদ্র প্রান্তিক চাষিরা উপকৃত হবে। বর্তমানে কৃষকদের যে দুরবস্থা তা দূর করতে বিশেষ পদক্ষেপ নেওয়ার জন্য জোর করে দাবি জানাচ্ছি। আপনারা জানেন যে শ্রমিকের ঘাটতি লাঘব কৃষিক্ষেত্রে আধুনিকীকরণ প্রক্রিয়ার অংশ হিসেবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অধীনে কৃষি যান্ত্রিকীকরণ নামে একটি প্রকল্প আছে। দেশের হাওড় ও দক্ষিণ উপকূলীয় এলাকায় 50-70% হারে ভর্তুকি দিয়ে প্রত্যেক কৃষকদেরকে কৃষি যন্ত্রপাতি ক্রয়ে আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্য ছিল প্রকল্পটি। কিন্তু আমরা লক্ষ্য করেছি যে সরকারের দলীয়করণ দুর্নীতির কারণে এই প্রকল্পটি মুখ থুবড়ে পড়েছে। কোটি কোটি টাকার এই প্রকল্পের সুফল পাচ্ছে সরকার দলীয় লোকজন, কিন্তু প্রকৃত কৃষক এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। প্রিয় সাংবাদিকবৃন্দ, সরকারের দুর্নীতি ও দূরদর্শিতার কারণে কৃষি নির্ভর বাংলাদেশের কৃষি আর ধ্বংসের মুখে। বারবার গরিব কৃষক তার উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য না পেয়ে ফসল উৎপাদনে আগ্রহ হারিয়ে ফেলেছে। এর সুদূর প্রসারী পরিণাম অত্যন্ত ভয়াবহ। জাতীয় অর্থনীতির অন্যতম চালিকা শক্তি কৃষি খাতকে আধুনিক ও টেকসই খাত হিসেবে প্রতিষ্ঠিত করতে এবং কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করার জন্য আর বড়ই প্রয়োজন সত্যিকার অর্থে একটি কৃষি বান্ধব সরকার। দেশে করোনা পরিস্থিতি চলছে, এর মধ্যে আবার আঘাত এনেছে ঘূর্ণিঝড় আম্পান। এতে চিংড়ি সহ মৎস্য খাতে ক্ষতি হয়েছে 300 কোটি টাকা, শস্যে ক্ষতি হয়েছে 1100 কোটি টাকা। করোনা পরিস্থিতিতে পোল্ট্রি ও ডেইরি খাতে অপূর্ণ ক্ষতি হয়েছে। পরিবহন সংকটে কৃষকরা দুধ, ডিম, মুরগি বাজারজাত করতে পারেন। আগামী 1 বছরের জন্য পোল্ট্রি ও ডেইরি সহ সকল ধরনের কৃষি ঋণের কিস্তি সুদ সহ মকুব করতে হবে। খাদ্য উৎপাদন যেন ব্যাহত না হয় সেদিকে নজর দিতে হবে এবং বীজ, সার, কীটনাশক, সেচ, প্রতিদিন সহ অন্যান্য সহযোগিতায় কাজ চালিয়ে যেতে হবে। প্রয়োজনীয় অর্থ এখনই বরাদ্দ করতে হবে। এর অর্থ ব্যাংকিং ও প্রশাসনিক চ্যানেলে সামরিক বাহিনীর মাধ্যমে প্রান্তিক কৃষক সহ কৃষির সাথে সংশ্লিষ্টদের মধ্যে বিতরণ করতে হবে। মোবাইল একটু হাত নিচে করে নেই। শাটডাউনের কারণে তাদের উৎসাহিত ফসল বাজারজাত করতে পারেনি, তাই উৎপাদিত কৃষি পণ্যের মিনিমাম সাপোর্ট প্রাইস নিশ্চিত করে দুর্যোগগ্রস্ত কৃষকদের বাঁচিয়ে রাখতে হবে। খাদ্য প্রবাহ যেন বন্ধ না হয় তা নিশ্চিত করতে হবে। পুষ্টি নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল আম, লিচু, কাঁঠাল সরকারি উদ্যোগে বাজারজাতকরণের ব্যবস্থা করতে হবে।
বৈশ্বিক এই মহামারীতে কৃষকদেরকে স্বাস্থ্য সচেতন করে তুলতে হবে। প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের শাসন আমলে 1980 সালে দেশের চাহিদার তুলনায় অতিরিক্ত খাদ্যশস্য উৎপাদন হয়েছিল। তখন কৃষকদেরকে সহায়তা করার জন্য সরকারিভাবে ধান ক্রয় করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তা মজুত করে রাখা হয়েছিল। সরকারি পর্যায়ে ধান চাল গুদামজাতকরণের ক্ষমতা হলো প্রায় 22 লক্ষ মেট্রিক টন। এই ধারণ ক্ষমতা বাড়িয়ে বেশি পরিমাণে সরকারকে ধান ক্রয় করতে হবে। কৃষকদের সহায়তা দিতে সরকারের সদিচ্ছা থাকলে বেসরকারি গুদাম ভাড়া করে সেখানে ধান চাল সংগ্রহ করতে হবে। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর সোশ্যাল সেফটি নেট প্রোগ্রাম আওতা বাড়িয়ে অধিক পরিমাণ চাল বিতরণের ব্যবস্থা করতে হবে, যেন কৃষকের উদ্বৃত্ত উৎপাদনের সদ্ব্যবহার করা যায়। কৃষকদের উৎপাদিত ধানের বিপরীতে সরকার ঘোষিত মূল্য অনুযায়ী কৃষককে কমপক্ষে 3 মাসের জন্য সমপরিমাণ টাকা বিনা সুদে প্রদান করা। যেমন কোন ক্ষুদ্র চাষি 50 মণ ধান উৎপাদন করলে তাকে 50 মণ ধানের বিপরীতে 40,000 টাকা ধার দেওয়া। 3 মাস পর কৃষক তার ধান বিক্রি করে ধান পরিশোধ করবে। সংশ্লিষ্ট ব্যাংক, কৃষি বিভাগের কর্মকর্তাদের সমন্বয়ে তদারকির মাধ্যমে সঠিকভাবে ক্ষুদ্র চাষীকে চিহ্নিত করে এই কাজ করতে পারে সরকার। এতে কৃষকরা বর্তমান অবস্থা থেকে পরিত্রাণ পাবে। কৃষকদের কাছ থেকে বেশি পরিমাণ ধান ক্রয়ের জন্য অতিরিক্ত 10,000 কোটি টাকার অতিরিক্ত বরাদ্দ দাবি করছি, যা দিয়ে সরকার অতিরিক্ত 38 লক্ষ মেট্রিক টন ধান কৃষকের কাছ থেকে সংগ্রহ বা ক্রয় করতে পারে। কৃষকদের হয়রানি কমিয়ে কৃষক সরাসরি কৃষকের কাছ থেকে ধান বা চাল কিনতে হবে। প্রান্তিক বা ক্ষুদ্র কৃষকরা উৎপাদন মৌসুমে অর্থের প্রয়োজনে তার ধান সস্তায় বিক্রি করে এবং কিছুদিন পর আবার নিজে বেশি দামে ক্রয় করে বাজার থেকে চাল কিনে খায়। সে কারণে প্রান্তিক চাষি ও ক্ষেত কর্মীদের বিশেষ সুদবিহীন ঋণের ব্যবস্থা গ্রহণ করতে হবে। বর্তমান পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল নিম্নলিখিত কর্মসূচি ঘোষণা করেছে। আগামী 10 দিনের মধ্যে প্রতিটি জেলায় প্রকৃত কৃষকের কাছ থেকে চলতি মৌসুমে বোরো ধান ক্রয় করার দাবি জানিয়ে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করবে। আর্থিক ও পরিবহন সংকটের কারণে যে সকল কৃষক ধান বিক্রি করতে পারছেন না, তাদেরকে সহায়তা প্রদান করবে জাতীয়তাবাদী কৃষক দলের সদস্যরা। করোনা সংকটের মধ্যে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে সারা দেশে ত্রাণ তৎপরতা চলছে। পরিস্থিতি স্বাভাবিক না পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে। এখন সরকারের অবস্থা তো হচ্ছে যে কানে দিয়েছি তুলো, আপনার কানে তুলো দিয়েছে, কারণ তাদের একটাই পরিষ্কার, তারা ব্যর্থ হয়েছে এই করোনা ভাইরাসের উদ্ভূত যে পরিস্থিতি সেটাকে সামালে। আপনারা প্রথম থেকে দেখেছেন যে তাদের সম্পূর্ণভাবে উদাসীনতা, অবহেলার কারণে বাইরে থেকে যারা এসছেন, অর্থাৎ এই রোগ তো আপনারা এখানে জন্মায়নি, বাইরে থেকে সংক্রমিত করে যারা নিয়ে এসছেন, বিশেষ করে ইটালি থেকে, তারা যখন এখানে আসলেন, এরপরে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন তাদেরকে কোয়ারেন্টাইনে পাঠানো হলো, হজ ক্যাম্পে পাঠানোর পরে তারা ওখানে বিদ্রোহ করবে, আর ওগুলো সব বের হয়ে গেল। এই যে বিষয়টা, এই বিষয়টা থেকে শুরু হয়েছে কিন্তু আপনার ছড়িয়ে পড়া। তারপর যতজন এসছে বাইরে থেকে তারা সবাই ছড়িয়ে পড়েছেন গোটা মানুষ। এটা গেছে প্রথম ধাপ। দ্বিতীয় ধাপে যখন সরকার সিদ্ধান্ত নিলেন, তার সেই মার্চ মাসের বিভিন্ন কর্মসূচি যখন দেখবেন যে তারা এটা করতে পারছেন না, বিদেশি মেহমানরা আসতে পারছে না, সেই দিনই তারা প্রথম এখানে করোনা রোগী শনাক্ত করলেন। তখন থেকে তারা একটা সাধারণ ছুটি ঘোষণা করলেন। সাধারণ ছুটি ঘোষণার 2 দিন পরে তারা গণপরিবহন বন্ধ করলেন। এই 2 দিনে লক্ষ লক্ষ মানুষ ঢাকার বাইরে চলে গেছে এবং ছড়িয়ে পড়েছে সারা দেশে। এরপরে যখন আপনারা আবার গার্মেন্টস গুলো খুলে দিলেন, গার্মেন্টস গুলো খুলে তখন আবার লোকজন আসতে শুরু করলো এবং গণপরিবহন থেকে কেউ হেঁটে কেউ বিভিন্নভাবে তারা এসছে। এরপরে আবার সেটাকে আপনার বন্ধ করে সাধারণ ছুটি ঘোষণা করে পাঠানো। এবার নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে এবার যে তারা সাধারণ ছুটি যেটা তারা যদি একবার যেন লকডাউন করেন, এইটাই কিন্তু আপনার সবচেয়ে বড় আমরা মনে করি যে ত্রুটিটা এই জায়গায়। লকডাউন কথাটার অর্থ আর আপনার সাধারণ ছুটির কথা অর্থ কিন্তু এক নয়। সাধারণ ছুটির প্রথম দিকে আপনারা রিপোর্ট করেছেন বিভিন্ন পত্রিকায়, তারা চলে গেছেন কেউ কক্সবাজারে, কেউ আপনার সিলেটে, কেউ আপনার টেকনাফে ছুটি উপভোগ করতে চলে গেছে। এরপরে যখন আপনার
আসলো ছুটি, এবার যে ছুটিটা তারা শেষ করলেন, একবারের জন্য কিন্তু কখনো কোনোভাবেই তারা বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেনি। বারবার করে বিশেষজ্ঞরা বলছেন তাদের নিয়োজিত যে আপনার টেকনিক্যাল আপনার পরামর্শ কমিটি, তারা বলছেন যে এটা সুইসাইডাল, এটা করলে একটা ভয়ঙ্কর অবস্থা তৈরি হবে, আরো কিছুদিন এটাকে নিয়ন্ত্রণ করে তারপরে যখন কাপটা নিচের দিকে নামবে সেই সময় আপনার খোলা যেতে পারে। তারা সে কথা শোনেন। এমনকি প্রধানমন্ত্রীর যে ব্যক্তিগত চিকিৎসক যিনি আছেন আব্দুল্লাহ সাহেব, যাকে সবসময় অ্যাডভাইজার হিসেবে নেওয়া হয়েছে, তার বক্তব্য কিন্তু পরিষ্কার করে তারা বলছেন যে এটা ভয়াবহ একটা অবস্থা সৃষ্টি করবে, সংক্রমণ আরো ব্যাপক হারে বৃদ্ধি পাবে। আমার বাসা তো আপনারা জানেন যে একেবারে রেল লাইনের ধারে, উত্তরায়। এই কয়দিন আপনার কোনো রেলের শব্দ শুনিনি। কাল থেকে দেখছি আপনার যে রেল চলছে, কাল থেকে শুরু হয়েছে, অনেক 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 বেশি রেল চলছে, এবং ট্রেনগুলোতে সেই গাদাগাদি করে মানুষ আসছে। আপনি এর মধ্যে দেখছেন নিশ্চয়ই, আপনারা দেখছেন যে বাসে মারামারি হচ্ছে আপনার বাসে ওঠার জন্য, বাসে জায়গা পাওয়ার জন্য। এটা সম্ভব না বাংলাদেশে এইভাবে আপনি গণপরিবহনকে নিয়ন্ত্রণ করবেন। যেখানে আপনি অফিস করে দিয়েছেন, অফিস করার জন্য তো লোকজন তো অফিসের আসবেই, এবং সেইভাবেই তার আসবে, না করে সেটা আপনি সেভাবে লঞ্চ সেই একই অবস্থা হচ্ছে। এটা আমরা মনে করি যে আপনার এটা আরো সময় নিতে পারতো। ভারত দেয়, ভারত কিন্তু কি করেছে, চিফ মিনিস্টারদের সঙ্গে করেছে, সমস্ত রাজ্যগুলো তাদের প্রিন্সিপাল অফিসারদের সঙ্গে, সেক্রেটারিদের সঙ্গে কথা বলে দিয়ে এক্সটেন্ডেড ফর 1 month, আরো 1 মাস পাঠিয়েছে। যদি দায়িত্বশীলতা থাকে, যে কথা আমি বারবার করে বলেছি, দায়িত্বশীলতা নেই দেখেই আপনারা আজকে সরকার এইভাবে একটা তগলকি কারবার করছেন, যেটা জনগণকে পুরোপুরি ভাবে মহা বিপদের দিকে তাদেরকে ঠেলে দেওয়া হচ্ছে। আমরা মনে করি যে সরকারের সিদ্ধান্তগুলো বেশিরভাগ ক্ষেত্রে ভ্রান্ত সিদ্ধান্ত ছিল। যেমন ধরেন এই যে কৃষির ব্যাপারে যেটা বলছেন, এই কৃষির ব্যাপারে তো আমাদের সবাই আমরা জানি যে কৃষি হচ্ছে আমাদের মেরুদণ্ড। এই করোনা ভাইরাসের যে ইম্প্যাক্ট ইকোনমিতে হবে, এখান থেকে বেরিয়ে আসার রাস্তা কিন্তু আমরা কৃষি। অর্থাৎ কৃষিকে যদি আপনি আবার আরো উজ্জীবিত করতে পারেন, উৎপাদন বৃদ্ধি করতে পারেন, এমপ্লয়মেন্টের সেখানে বাড়াতে পারেন, তাহলে কিন্তু আপনার এটা থেকে আপনি আবার বেরিয়ে আসতে পারেন। ওইদিকে কিন্তু সরকার আপনি ক্যালকুলেট, তারা যে প্রণোদনা দিয়েছে সেই প্রণোদনার মধ্যে কিন্তু কৃষি একেবারেই অবহেলিত হয়েছে। আমরা সেই কারণেই বলেছিলাম যে সুদ সব সহ আপনার আসলটা 5,000 টাকা, 10,000 টাকার মতো মুকুব করে দেওয়া যেত, এতে করে আপনার কৃষকেরা আরো বেশি করে ইনসেন্টিভ পেত, তারা কাজ করত। মার্কেটিংটা খুব ইম্পর্টেন্ট ছিল এই সময়। আপনার সবজিগুলো, এই সবজিগুলোকে যদি আপনার ব্যবস্থা করা যেত, যেটা আমরা বলেছি, আমরা বলেছি এখানে, তার পরিবহন ব্যবস্থা করে আমরা সেইভাবে যদি আনা হতো, তাহলে কিন্তু এটা মার্কেটিংটা ভালো হতে পারত। সব মিলিয়ে যেটা বলতে চাই যে সরকার আসলে তাদের দায়িত্বহীনতা, সমন্বয়হীনতা, মনেই হয় না যে আপনার সরকার আছে, এক একটা ডিপার্টমেন্টে এক এক রকম সিদ্ধান্ত দিচ্ছে। দোকান খুলবে, এই সিদ্ধান্ত দিল ডিএমপি, দোকান খুলবে সিদ্ধান্ত দিল, আরেকজন দোকানদাররা বলছে যে না, আমরা দোকান খুলবো না। অন্যদিকে আপনার সরকারের সুনির্দিষ্ট কোনো দিক নির্দেশনা নাই। তারপর ঈদের বাজার আগে খোলানো কেন, যে আপনার ইকোনমি চাঙ্গা রাখতে হবে। মানুষ যায়নি আপনার ঈদের বাজার করতে, যায় না তো। এই একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে আপনি দেখেছেন রাস্তায় কিন্তু যে হারে খুলে দেওয়ার পরেও যে হারে জ্যাম থাকার কথা ছিল, সে হারে কিন্তু জ্যাম নেই। আমি আসতে গিয়ে দেখলাম রাস্তায় তো আপনার লোকজন নেই, গাড়ি ঘোড়াও নেই সেইভাবে। আমরা এ কথা বারবার বলেছি যে আপনার কোনো সমন্বয় নেই, দায়িত্বহীনতা, উদাসীনতা। অন্যদিকে যে একলা চলো নীতি, সেই একলা চলো নীতিটা পুরোপুরি ভাবে উদ্দেশ্য প্রণোদিত। ৭৭,০০০ কোটি টাকা ব্যাংক ঋণ দেওয়া হবে, কোনো ইনসেন্টিভ না, কিন্তু আপনার গভর্নমেন্ট এক্সচেকার থেকে যে আপনার পুরোপুরি টাকা দিয়ে দিচ্ছে, তাও না, অনুদান নয়, ঋণ। এটা কিন্তু আপনার একটা কৌশল, যে কৌশল আপনি দেখছেন যে খুনাখুনিও হচ্ছে। এক ব্যাংকের ডিরেক্টর আরেক ব্যাংকের ডিরেক্টরকে ধরে নিয়ে আসছে বাসায়, তাকে বন্দুক ধরছে, এবং তারা আবার দেশ থেকে চলে যাচ্ছে। Where is government? সরকার কোথায়? আজকে এই কারণেই যে আপনার এত আপনার ভয়াবহ পরিণতি দিক যাচ্ছে, সেই জন্য আমরা কিছু বললেই তো বলে যে আমরা উস্কানি দিয়ে চেষ্টা করছি, আমরা আপনার সমালোচনা করছি।
একজন তো প্রায় বিশুদ্ধার করবেন না। আরে আমরা তো বিশুদ্ধার করে আপনারা যে অবৈধভাবে সরকার দখল করে আছেন সেটা বলছি না, আমরা বলছি যে আপনারা ব্যর্থ হচ্ছেন, এটা পারছেন না করতে, এই জিনিসটা করা উচিত ছিল, ওটা তো বলতে শুরু করিনি এখন। এই জিনিসগুলি বারবার করে আমরা বলেছি, কিন্তু যে কানে দিয়েছি পুরো যা খুশি বলেন, আমাদের কিছু যায় আসে না, আমরা কাজ তো থাকে না। আপনার জনগণের চাহিদা যদি পূরণ করা না যায়, জনগণের আশঙ্কা যদি পূরণ না করা যায়, আর যদি ভয়াবহ আপনার দুর্যোগ নেমে আসে, তাহলে কিন্তু আপনার থাকে না, চিরকাল থাকে না। ধন্যবাদ। প্রশ্ন, এটা সম্পূর্ণভাবে একটা অমানবিক কাজ করা হয়েছে। আপনার এমনিতেই মানুষের ত্রাহি হতো, বাসে কারা ওঠে, কম আয়ের মানুষেরই বাসে উঠে, অন্যান্য তো আপনার প্লেনে উঠে, গাড়িতে আছে, নিজের গাড়ি আছে, সব কিছু বাসে উঠে সাধারণ মানুষ, কম আয়ের মানুষ, তাদের বাস ভাড়া বাড়িয়ে দিল। কার স্বার্থে বাড়িয়েছে? মালিকদের স্বার্থে বাড়িয়েছে। আর মালিকদেরকে আবার প্রণোদনা দিচ্ছে, আবার অনুদান দিচ্ছে। পুরো বিষয়টাই হয়েছে আপনার লুটপাটের জন্য, পুরোপুরি লুটপাট। শুধুমাত্র আপনার দুর্নীতি চরমভাবে এই সুযোগ দিচ্ছে সবাই। আপনি দেখেন না যে জাফরুল্লাহ সাহেবের কিট এখন পর্যন্ত দিচ্ছে না অনুমতি। তা আমাদের পত্রপত্রিকা আমরা দেখেছি যে কিট নিয়ে আপনার বিরাট রকমের দুর্নীতি চলছে, ব্যবসা করছে, বাণিজ্য করছে। তো মানুষের এই দুর্দিনে যারা আপনার মানুষের স্বাস্থ্যকে, জীবনকে নিয়ে পুঁজি করে যারা ব্যবসা করার, বাণিজ্য করার, দুর্নীতি করার সুযোগ দেয়, সেই সরকারকে কি আমরা দুর্নীতিমুক্ত করতে পারবো? যারা সুযোগ দেয় পারবো। আমরা তাই আশা করব যে তারা ভুল ত্রুটিগুলো শুধরে নিয়ে জনগণের জন্য কাজ